সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Oppo F21s Pro এই ফোনটি নিয়ে। ফোনটি কিন্তু এই মাসেরই 5 অক্টোবর বাংলাদেশের মার্কেটে কিন্তু লঞ্চ হতে যাচ্ছে। আর ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনটির অস্থির ডিজাইন, সাথে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরও থাকছে অ্যামোলেডের একটি ডিসপ্লে। সো সবকিছু মিলে ফোনটি কেমন হবে আর ফোনটির দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নেরই উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর আমি প্রতিবারের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ পলাশ এবং আপনারা দেখছেন ডটপিন চ্যানেল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল বাটনে সেট করে দেবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, তবে দূর থেকে দেখলে মনে হয় ফোনটির ফ্রেমে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। ফোনটি দেখতে কিন্তু অনেক সুন্দর, সেই বিষয়টি কিন্তু স্বীকার আমাদের করতেই হবে। আর ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু ঠিক Oppo F21 Pro ওই ফোনটির মতো, শুধুমাত্র Oppo F21 Pro ওই ফোনটির ব্যাক সাইডে ছিল লেদার ফিনিশিং আর এইখানে থাকছে ম্যাট ফিনিশিং। আর ফোনটির ব্যাক সাইডে রয়েছে 3টি ক্যামেরা আর ক্যামেরা মডিউলও থাকছে রিং লাইট, যা মূলত নোটিফিকেশন এবং চার্জিং এ লাগালে জ্বলে উঠবে। আর এই সেম ফিচার্স কিন্তু Oppo F21 Pro ওই ফোনটিতেও ছিল। Oppo এই ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইটওয়েট রাখার চেষ্টা করেছে। ফোনটির থিকনেস করা হয়েছে 7.7 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 182 গ্রাম। এর কারণে ফোনটি আপনারা লং টাইম এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এছাড়া এই ফোনে থাকছে IPX4 রেটিং, এর কারণে ফোনটিতে হালকা পানির ছিটাফোঁটা ও ধুলো ময়লা ঢুকছে না। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে আপনারা পোর্টস অ্যান্ড বাটন হিসাবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। এছাড়া এই ফোনটিতে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করারও সুযোগ পাচ্ছেন, সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত। Oppo F21s Pro এই ফোনটি সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার ঠিক ওপরের অংশে বাম সাইডে পাঞ্চলের মাধ্যমে বসানো রয়েছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। আর ফোনটি আপনারা মার্কেটে 2টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে স্টারলাইট ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে ডাউনলাইট গোল্ড। সবকিছু মিলে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর পার্সোনালি এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, তবে দুটি ফোনের কিন্তু ডিজাইন ল্যাঙ্গুয়েজ সেম, এই বিষয়ে আপনাদের মতামত কি? তারপর ফোনটির ডিসপ্লে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকবে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 409 ppi ডেনসিটি। আর এই সেম ডিসপ্লে সেটআপ কিন্তু Oppo F21 Pro ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে। আর এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট, এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু মোটামুটি ভালোই হবে এবং আরও থাকছে 600 নিট স্প্লিট ব্রাইটনেস, যার কারণে আউটডোর যখন আপনি ফোনটি ব্যবহার করবেন তখন কিন্তু ব্রাইটনেসের ঘাটতি একটু হলেও লক্ষ্য করবেন, তবে একেবারে যে বেশি সেটি কিন্তু নয়। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। ওভারঅল সবকিছু মিলে কিন্তু Oppo এখানে ভালো একটি ডিসপ্লে প্রোভাইড করেছে, তবে তারা যদি এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করতো তাহলে কিন্তু খুবই ভালো হতো, কারণ Oppo কিন্তু ফোনের প্রাইস কম রাখে না, এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু ডিসপ্লে কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে, তাই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন না। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স যদি আমরা কথা বলি তাহলে ফোনটিতে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে ColorOS। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, যা একটি 4G চিপসেট। এই চিপসেটটি কিন্তু রিসেন্ট অনেকগুলো ফোনে ব্যবহার করা হয়েছে, যেমন Redmi Note 11, Realme 9, Oppo F21 Pro ইত্যাদি। আর এই চিপসেটটা মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। 25 থেকে 30 হাজার টাকা বাজেট সেগমেন্টে এই ফোনে Qualcomm Snapdragon 680 এই চিপসেটটি কিন্তু মেনে নিতে কষ্ট হয়, তবে Oppo কিন্তু সব সময় এরকম বাজেটের ফোনের চিপসেটের দিকে কিন্তু একটু কম নজর দেয়।
Qualcomm Snapdragon 680 এই ফোনটির যে চিপসেট থাকার ফলে এই ফোনটিকে কিন্তু গেমিং ফোন বলা ঠিক হবে না। তবে হ্যাঁ, এন্ট্রি লেভেলের গেমগুলো কিন্তু এই ফোনটিতে আপনারা খুব ভালোভাবেই খেলতে পারবেন। সেই ক্ষেত্রে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই ফিল করবেন না। তবে হাই গ্রাফিক্সের গেমগুলো খেলতে গেলে কিন্তু অবশ্যই ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন। এটি কিন্তু প্রকৃত সত্য কথা। ফোনটি কিন্তু দেশের বাজারে একটি ভ্যারিয়েন্টে আসতে পারে 8GB RAM 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবার বলছি, এই ফোনটিতে কিন্তু আপনার মাইক্রোএসডি কার্ড ব্যবহার করার সুযোগ পেয়ে যাচ্ছেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি OID সেন্সর এবং সেকেন্ডটি এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের মতো একটি ফালতু সেন্সর। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p দিয়ে শুট করতে পারছেন। এখানে কিন্তু 4K অপশনটি থাকছে না। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা শুধুমাত্র 1080p দিয়েই শুট করতে পারছেন। সেলফিতে কিন্তু 4K অপশনটি থাকছে না। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে অপো ফোনের কিন্তু ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হয়। বিশেষ করে 25 থেকে 30,000 টাকা বাজার সেগমেন্টের ফোনগুলোতে কিন্তু মোটামুটি ফটো কোয়ালিটি ভালোই হয়। এর বিশেষ কারণ হলো অপোর অপটিমাইজেশন কিন্তু খুবই ভালো। এবার আমাদের দেখার পালা এই ফোনের ফটো কোয়ালিটি অপো বাংলাদেশ কতটা বেটার করতে পারে। তারপর যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে আমরা এই ফোনে পেয়ে যাচ্ছি 4500 mAh এর একটি ব্যাটারি। আর এই ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। 4500 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও কিন্তু এই ফোনটিতে নর্মাল ইউজে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবেই পেয়ে যাবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, তাহলে কিন্তু দিন শেষে আপনার এই ফোনটিকে চার্জ করতে হবে। তবে ওভারঅল এই ফোনটিতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালোই পাবেন, কারণ যেহেতু এই ফোনটিতে পাওয়ার অ্যাপ্লিকেশন একটি চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটিতে কিন্তু ওয়াইফাই, জিপিএস, NFC, ব্লুটুথের মতো আর অনেক ধরনের ফিচার্স পেয়ে যাবেন এবং ইউএসবি-তে থাকছে USB Type-C 2.0। এবারে কথা হচ্ছে দেশের বাজারে ফোনটির প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, এতক্ষণে কিন্তু অনেকেই বুঝে গেছেন এই ফোনটির স্পেসিফিকেশন ঠিক Oppo F21 Pro ওই ফোনটিরই মতো। পার্থক্য কিন্তু শুধুমাত্র একটি জায়গায় চোখে পড়েছে। Oppo F21 Pro ওই ফোনটির ব্যাক সাইডে ছিল লেদার ফিনিশিং, আর এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ম্যাট ফিনিশিং। এখানেতেই শুধুমাত্র পার্থক্য রয়েছে। তবে ক্যামেরাতে মাইক্রোস্কোপ সেন্সরে কিন্তু পার্থক্য থাকতে পারে। এই ফোনে মাইক্রোস্কোপ সেন্সর থাকছে কিনা সেটা কিন্তু এখনও শিওর না। আপনাদের মধ্যে অনেকেই জানেন Oppo F21 Pro ওই ফোনটির দেশের বাজারে প্রাইস রাখা হয়েছে 33,000 টাকা। সো আমি ধরে নিতে পারি এই ফোনটির প্রাইস বাংলাদেশের মার্কেটে 28 থেকে 30,000 টাকার মধ্যেই হবে। এর চেয়ে কম না, বরং এর চেয়ে বেশিও হতে পারে। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি আমাদের যা অফার করছে তা হচ্ছে খুবই ভালো একটি ডিজাইন এবং অপোর অপটিমাইজেশন। তাছাড়া সবকিছুই থাকছে এভারেজ। সো আমার মনে হয় সবকিছু মিলে এরকম বাজেটে যদি আপনারা একটি ভালো ডিজাইনের ফোন নিতে চান, সেই ক্ষেত্রে ফোনটির জন্য কিন্তু আপনারা ওয়েট করতে পারেন। তবে আপনারা যদি 25 থেকে 30,000 টাকার মধ্যে সবকিছু মিলিয়ে একটি ভালো ফোন নিতে চান, যেখানে ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর সবকিছুই ভালো হবে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আরো অনেক ফোন রয়েছে। আপনারা কিন্তু ওই ধরনের ফোনের দিকেও যেতে পারেন। আশা করি Oppo F21s Pro এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি মোবাইল সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে সরাসরি কমেন্ট করতে পারেন, কিংবা ডিসক্রিপশনে আমার সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল বাটনে প্রেস করে দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।